আপনি নিজেও এডুকেশন করার অফিসার ছিলেন এবং এই এডুকেশন নিয়ে আপনার লম্বা সময়ের কাজ। একই সঙ্গে আপনাদের দিক থেকে অর্থাৎ বিরোধী দলের দিক থেকে আজ প্রশ্নোত্তর পর্বে এই বিষয়গুলো উত্থাপন হয়েছে। তারপর আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই কথাগুলো শুনলাম, অর্থাৎ নতুন সিদ্ধান্তের যে কথাগুলো শুনলাম। তার মধ্যে যেমন সমন্বিত শিক্ষার যেটি কথা বলা হচ্ছে, বহু বছর ধরে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক ধরনের সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা তারপরও ঘুরে ফিরে অন্য কোনো না কোনো দিকে ছিল এবং আরও বেশি নতুন ডালপালা মেলেছে। সেই জায়গা থেকে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে এবং একটি পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। কেমন হতে পারে, আপনাদের সাজেশনগুলো কী কী হবে? ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বহু ধারায় বিভক্ত। আমরা জানি আমাদের জাতীয় পাঠ্যক্রম একটা আছে, ন্যাশনাল কারিকুলাম, ইংলিশ মিডিয়াম আছে, আমরা ব্রিটিশ কারিকুলাম যেটাকে বলি বা ক্যামব্রিজ ফলো করি। তারপরে আলিয়া মাদ্রাসা আছে, মোটা দাগে আলিয়া মাদ্রাসা আছে এবং কওমি মাদ্রাসা আছে, কওমি শিক্ষা ব্যবস্থা আছে। তো একজন অভিভাবক যখন তার সন্তানকে কোথায় ভর্তি করাবে এই চিন্তা করে, অনেক অভিভাবক আছে, হয়তো অনেকে আছে শুরু থেকে মাইন্ড সেট আপ করে রাখে যে আমি এই করব, কিন্তু অনেক অভিভাবককে দেখা গেছে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। দ্বিধাদ্বন্দ্বে ভোগার কারণটা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষা, যেটা জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী যে শিক্ষাটা, সেটা বিগত 15-20 বছরে সেখান থেকে ধর্মীয় মূল্যবোধটাকে মোটামুটি বিদায় করা হয়েছে। যার ফলে আমাদের সমাজে এই শিক্ষা ব্যবস্থা থেকে যে শিক্ষার্থীরা বের হচ্ছে, যে যুবকরা বা যে তরুণ তরুণীরা বের হচ্ছে, তারা নৈতিক অবক্ষয়ের দিকে খুব সহজেই পা বাড়িয়ে থাকে। এটা নিয়ে অভিভাবকদের অনেক দুশ্চিন্তা এটা থেকে, যারা তাদের সন্তানকে নতুন করে কোথাও ভর্তি করানোর চিন্তা করে, তারা চিন্তা করে যে না, একটু ধর্মীয় শিক্ষা পাবে এরকম জায়গায় তারা দেয়। ধর্মীয় শিক্ষার পেতে হলে যেতে হবে আলিয়া মাদ্রাসায়। তো আলিয়া মাদ্রাসার একটা এখন পর্যন্ত যদিও অনেকটাই সমন্বিতর কাছাকাছি চলে গেছে, কিন্তু সেখানেও যে জাতীয় পাঠ্যক্রমের যে সাধারণ বিষয়গুলো পড়ানো হয়, ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান, এগুলোর হয়তো উপযুক্ত শিক্ষকের অভাবে বা পরিবেশের অভাবে ঠিক ওইভাবে তারা দক্ষতা অর্জন করতে পারে না সাধারণভাবে। যদিও ইদানিংকালে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক ভালো করছে, বা এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে নেতৃত্ব দিচ্ছে তাদের অনেকেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আর কওমি শিক্ষা ব্যবস্থাকে অতীতে বিভিন্ন সময়ে কিছুটা হলেও মেইন স্ট্রিমের সঙ্গে আনার চেষ্টা করা হয়েছে, সেখানেও কিছু পরিবর্তন এসছে। একসময় বাংলা, ইংরেজি, অঙ্ক ওরা এগুলোকে জেনারেল সাবজেক্ট এগুলো পড়ানোই হতো না, শুধুমাত্র ওই তাদের যে কওমি নিসাবের ভারতের দেওবন্দ থেকে যে পাঠ্যক্রমটা সেটা অনুসরণ করত। তো সেখানেও কিছুটা হলেও ইদানিং অনেকটা আধুনিকায়ন হয়েছে, কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ এই ব্যবস্থার উপরে নেই। তারা কোনো অবস্থাতেই এখানে সরকারি হস্তক্ষেপ, সরকারি অনুদান এটা তারা নিতে চায় না, অনুদানও নিতে চায় না, সরকারি স্বীকৃতিও চায় না। সম্ভবত সরকারি স্বীকৃতি নিতে গেলে সরকারের হস্তক্ষেপ হবে, এটা এই সরকার বা সেই সরকার না, সাধারণভাবে। এই জন্য তারা বরাবরই এটাকে অ্যাভয়েড করে চলে। এখন এই প্রেক্ষাপটে সমন্বিত শিক্ষা ব্যবস্থা বলতে একটা বাজারে কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে। সেটা হলো তারা এই জেনারেল এডুকেশনও দেয়, আবার আরবিও পড়ায়, ইসলামিয়াতও পড়ায়, আবার এই করে তারা এটা না হাই স্কুল না মাদ্রাসা, এইভাবে বেশ কিছু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো এগুলোর প্রতি মানুষের খুব আগ্রহ। আমরা একটা জিনিস অনেকে হয়তো জানি, যাদের গ্রামের সঙ্গে কানেকশান আছে, কারণ গ্রামে প্রচুর মাদ্রাসার সৃষ্টি হয়েছে এবং ঢাকা শহরেও অলিতে গলিতে মাদ্রাসার সৃষ্টি হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলও আছে, কিন্তু ইদানিংকালে কিন্ডারগার্টেন স্কুলের চেয়ে মাদ্রাসার পরিমাণটা বেশি এবং অভিভাবকরা সেখানে বাচ্চাদেরকে ভর্তি করাচ্ছে। 4, 5, 6 পর্যন্ত পড়ার পর তারা হয়তো আবার ইয়াতে নিয়ে যাচ্ছে, আমাদের জাতীয় পাঠ্যক্রমে নিয়ে যাচ্ছে। তো এটার একটা মার্কেট চাহিদা আছে সমন্বিত যে শিক্ষা ব্যবস্থার। সমন্বিত বলতে হয়তো জেনারেল সাবজেক্টের পাশাপাশি, যেমন স্কুলের সিলেবাসে ধর্মীয় শিক্ষা আরেকটু বেশি করা, মাদ্রাসার মধ্যে সাধারণ শিক্ষার প্রতি আরেকটু বেশি গুরুত্ব দেওয়া,
এখন এগুলো সবগুলো মার্জ করে একটা সিস্টেম করা যাবে কিনা এটা খুব ডিফিকাল্ট হবে। মাদ্রাসার মানে এরকম করতে পারে যে ধর্মীয় শিক্ষা তো থাকতেই হবে আমাদের, যেখানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী আমাদের মুসলমান, এবং এখানে আলেম তৈরি করার প্রয়োজন আছে, আমাদের সামাজিক প্রয়োজনই আছে হয়তোবা। তো এগুলো একেবারে সমন্বিত করা যাবে কিনা আমি জানি না, তবে এটা যদি সদিচ্ছা আমরা শুনেছি, আমি ছিলাম, আলোচনা হয়েছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, আমরা অনেকে আশাবাদী তার ব্যাপারে। তার যে এর আগের দফায় যে তিনি ছিলেন সেখানে তার পারফরমেন্স ভালো ছিল। তো যদি কিছু করতে পারে ভালো। এটার জন্য এটা করতে হবে, ন্যাশনাল এডুকেশন পলিসি নির্ধারণ করতে হবে। আমাদের আরেকটা দিক হলো, আমাদের এই ভারত বিভাগের পর থেকে পাকিস্তান পিরিয়ডে এবং বাংলাদেশ হওয়ার পর অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে, কিন্তু কোনোটারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় নাই, যে কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা চলতেছে খণ্ডিত আকারে। ওই পরিপত্র জারি করেই হচ্ছে। যে কোনো একটা কমিশনের সুপারিশ যদি পরিপূর্ণ বাস্তবায়ন হতো, তাহলে হয়তো এই শিক্ষা ব্যবস্থার চরিত্রটা বোঝা যেত। যে কারণে পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়ার কারণে শিক্ষা ব্যবস্থাটা আমাদের ঠিক ন্যাশনাল উদ্ভূত এই অবস্থায় আপনার কাছ থেকে যদি আমি মোটা দাগে বলি, সেটি হচ্ছে যে মানে বিষয়টা সহজ হবে না, একটা চ্যালেঞ্জিং জায়গা আছে। সহজ হবে না, এখানে একটা সামারি ভাবে বলা যায়, যেমন অনেক জায়গায় আমি বলি যে আমাদের সামগ্রিকভাবে গ্রামগঞ্জের সে শিক্ষা ব্যবস্থা স্যাররা ভালো বলতে পারবেন, যে বাইরের কলেজগুলো থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে তাদের পারফরমেন্স কিন্তু খুবই পোর, আমরা যতটুকু জানি। তো সব কিছু মিলিয়ে কিছু অদক্ষ এবং মানে হয়তো ফ্ল্যাট কমেন্ট হয়ে যাবে আমার, কিছু অদক্ষ লোক তৈরি হচ্ছে, কিছু অসৎ লোকও তৈরি হচ্ছে এই বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে ন্যাশনাল পারপাস সার্ভ করতেছে। জি, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, আপনাকে ধন্যবাদ।